একটা ছবি তোলো। আরও নীরবে হাত ছাড়ানোর চেষ্টা করলেও আরিশ ছাড়েনি। সানা ছবিটা তুলে দিয়েছিল সেদিন। আরুর মাঝে কোনো চঞ্চলতা ছিল না সেদিন। ছবি তোলার শেষে আরু হাতটা ছাড়িয়ে নিয়ে বলেছিল, আপনি খুব খারাপ, খুব খুব খুব। আরিশ রেগে বলল, আর কখনো যেন আপনি না শুনি। আরু ধরা কণ্ঠে বলল, আপনি আপনি সেদিনের পর থেকে শুরু হয় আরিশের তুমি থেকে আপনি হয়ে ওঠার গল্প। সেদিনের পর থেকে আরও আর কোনো উপন্যাসে বই পড়ে না। ছবিটার পিছনে থাকা অতীতটা ভাবতেই আরিশের মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। আজ প্রিয় মানুষটা ওর কাছেই আছে আজ, তবে তার থেকে ছিনিয়ে নিয়েছে তার একটা প্রিয় শখ। তবে তা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিঃসন্দেহে আরিশের। ছবিটা দেখতে দেখতে আরও রুমে চলে এলো কফি নিয়ে। আরিশ আরুর উপস্থিতি বুঝে ল্যাপটপটা বন্ধ করে দিল। আরও কফি এনে আরিশের সামনে ধরে বলল, কি হলো, ভাবছেন কিছু? আরিশ আরুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই আরুকেই আরিশ ছোট থেকে বড় হতে দেখেছে। আজ ওর জীবনের সমস্ত অধিকারটুকুও যে তার। আরিশ কফির মগটা হাতে নিয়ে বলল, একটা কথা বলবো আরু পাখি? আরও ভাবল আরিশ হয়তো পিকনিকের ব্যাপারে কিছু বলবে, তাই উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। আরিশ কফির মগটা রেখে আরুর হাতটা ধরে বলল, তোমার কাছে আমার তুমি থেকে আপনি হয়ে ওঠার গল্পটা মনে আছে? আরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে পড়ে গেল নিমেষেই। আমাদের হৃদয়ে যে জিনিসগুলো বেশি আঘাত করে সেই জিনিসগুলো আমরা কখনো ভুলি না, তেমনি আরও ভোলেনি সেদিনের কথা। আরও বেশ থমকে বলল, আপনি হোক বা তুমি, সম্পর্ক অস্তিত্ব বহন করে। আমি এখন আপনার সেটাই হলো এখনকার সবচেয়ে বড় সত্যি। এর থেকে আর বেশি কিছু ভাবতে আমার ভালো লাগছে না। কথাটা বলে আরও আরিশকে জড়িয়ে ধরে বলল, এই যে মিস্টার অভদ্র, বলুন না আমাকে নিয়ে যাবেন কি? আরিশ হঠাৎ যেন একটা ঘোর থেকে বেরিয়ে এলো আরুর পাগলামিতে। তারপর আরুকে পুনরায় রাগাতে বলল, আমি ভাবছি আরু পাখি, স্টিল ভাবছি। কতক্ষণ ভাববো বা কত বছর ভাববো ঠিক নেই। কথাটা বলেই আরিশ হেসে ফেলল। আরু রেগে বলল, না নিয়ে গেলে আপনার কিন্তু বিয়ে হবে না বলে দিলাম। আরিশ হাসতে হাসতে বলল, সো হু আর ইউ আফা? রান্নাঘরে রান্না করছেন অনিকা খান, আর পাশে দাঁড়িয়ে রয়েছে আরু। খুব মন দিয়ে সবজি কাটা দেখছে, কারণ ও রান্নাবান্না তেমন একটা জানে না, তাই হয়তো দেখে শেখার চেষ্টা করছে। কিন্তু কথাই আছে না যে প্র্যাকটিক্যাল আর থিওরির মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। থিওরি আরুর সবই পড়া, কিন্তু প্র্যাকটিক্যাল নামক বিষয়গুলোতে আরও বড্ড কাঁচা, তা সে ভালোবাসা হোক বা রান্নাবান্না। আরুর রান্নার প্রথম কৌতূহল দেখে অনিকা খান মৌন সুরে প্রশ্ন করে উঠলেন, তা আজকে হঠাৎ কিচেনে আপনার আগমন কিভাবে? আরিশ কিছু বলেনি? আরু অনিকা খানের হাতের দিকে তাকিয়ে আছে, আর কোনো এক সুপ্ত কৌতূহলের খাতিরে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। কারণ কথা বলার সাথে সাথে অনিকা খানের হাতটাও সমান তালে চলছে। তা ভেবে আরুর বেশ খানিকটা অবাক লাগছে। তা মুখ থেকে হাত নামিয়ে প্রশ্নটা না শোনার ভান করে বলল, কিছু বললে শাশুড়ি আম্মু? অনিকা খান ধমকের সুরে বললেন, কতবার বলেছি না দাঁত দিয়ে নখ কাটবি না, তাও? ওনার কথার পরিবর্তে আরও একটা হাসি দিতেই ওনার হৃদয়টাকে গলতে শুরু করলো। উনি ধমকের সুরটা পরিবর্তন করে আগের ন্যায় আহ্লাদি সুরে বললেন, তা আজকে যে তুই কিচেনে এসে রান্নাবান্না শেখার ধান্দায় আছিস তা কি আরিশ জানে? আরও ওনার গা ঘেঁষে খানিকটা সরে এসে দাঁড়িয়ে বলল। না তো। আরুর কণ্ঠে ভয় ব্যতীত এমন ভাবলেশীন কণ্ঠ শুনে উনি বলে উঠলেন, আরিশ দেখলে কি হবে জানিস?
ওনার কথাটা শেষ হওয়ার জো নেই, তার আগেই আরও লঙ্কা গুঁড়োর কৌটোটা নাকের কাছে এনে একটা লম্বা শ্বাস নিয়ে বলল। ফুপি এটা কি? উনি তৎক্ষণাৎ সেটা আরুর নাকের কাছ থেকে সরিয়ে আনলেন আর ধমক দিয়ে বললেন, ওটা লঙ্কার গুঁড়ো, এভাবে কেউ নাকের কাছে আনে না ওটা। যা, তোকে কিছু করতে হবে না, হাত ধুয়ে এখানে বস, না হলে রুমে যা আর আরিশের সাথে গল্প গুজব কর। আরু মুখ ভেঙচি দিয়ে বলল, মানুষ তো মানুষের সাথে গল্প করে, উনি কি মানুষ নাকি? অনিকা খান কৌতূহল নিয়ে বলল, তাহলে আমার ছেলেটার কি শুনি? আরু হাত দিয়ে আকৃতি করে বোঝালো, সে তো একটা রাক্ষস, যার কাজ হলো সারাদিন আরু পাখিকে অত্যাচার করা। আরু চুপ হয়ে গেল এটা বলে, আর একটা স্পুন নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, সুখে থাকতে ভূতে কিলায়, তাই মানুষ বিয়ে করে। অনিকা খান মুচকি মুচকি হাসছেন, কিছু বলছে না। উনি জানেন যে আজকে আরিশের উইকেন্ড, তাই আরও এমন অনেক কাজই করবে যাতে আরিশ বিরক্ত হয়। কিন্তু আসলেও কি আদতেও বিরক্ত হয় নাকি উপভোগ করে? এইদিকে ভাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, সেদিনের কথা আপনি ভুলে যান আর আমাকে রেহাই দেন। আপনি যা ভাবছেন তা আপনার ভুল ধারণা। আপনার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই। বেশ বিরক্ত হয়ে সানা আরফকে কথাগুলো বলে উঠতেই আরব বলে উঠল, তাহলে অকারণে সেই দিন আমাকে রেস্টুরেন্টে ডেকে আনার মানে কি? কিছু তো কারণ ছিল সেদিন, যার জন্যে তুমি আমাকে ডেকেছিলে। সানা হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে বলল, দেখুন ভাইয়া, আমি বহুত জনদরদি একটা মহিলা, এত জনদরদি যে আমার কল্পনারও বাইরে। আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আপনারা খাওয়ানোর, তাই অনেক মায়া দয়া নিয়ে আপনাকে রেস্টুরেন্টে ডাকছিলাম আর খাইয়েও ছিলাম। কিন্তু তার পরিবর্তে আপনি কি করলেন? আমি যেই সবার সামনে পড়ে গেলাম তখনই আপনি আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন। এটা কি কোনো ভদ্রতা? আরব বরাবরের মতোই ভাবলেশীন কণ্ঠে বলল, বাট বিলটা তো আমি পে করেছিলাম, আর আপনার ভাবি ও তো পে করে নাই। আর আপনার মতো আমি তো গরিব না, তাই না? এখন আমার টাকা ফেরত দিন। সানার মুখ হা হয়ে গেল, অবাক হয়ে বলল, লাইক সিরিয়াসলি? খাইছেন তো খাইছেন, অর্ডার আমি করছি, বিল আপনি দিয়েছেন, আর তার জন্য আবার টাকা চাইছেন? আপনি না ডক্টর, আপনার না অনেক পয়সা। আরফ জেদ করেই বলল, আই নিড মাই মানি ব্যাক। সানা রেগে গিয়ে বলল, বিকাশ নাম্বার বলেন। আরব মুচকি হেসে বলল, দেখা সাপেক্ষ আর খাবার দাবার ও কি বিকাশে খেয়েছিলেন ম্যাডাম? কাল বিকাল 4:30 বানি না 1, আপনাকে দেখা না পেলে খবর আছে। কথাটা বলে আরফ কল কেটে দিল। সানার চোখে মুখে বিরক্তির ভাব আর চিন্তার রেশ। যতক্ষণে ফোনটা ছুঁড়ে ফেলবে যতক্ষণে ফোনে মেসেজের নোটিফিকেশনও এলো। কাল যেন ভাবিকে নিয়ে আসবে না আবার। তাকে তোমার ভাইয়ার সাথে প্রেম করতে দাও, তাকে এত অতচা ডিস্টার্ব করো কেন? সানার রাগে 2 দাঁত কিরিকির করে পড়ল। আরবের বাচ্চার বাবা। এইদিকে আমরা সবাই মিলে যে আজকে দুপুরে বাইরে লাঞ্চ করতে যাব, সেটা আপনি একবারও বলেননি কেন আমাকে? বাঁকা দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আরুর চোখে চোখ মিলিয়ে বলল, আফা, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আপনি কি আমাদের বাসাতে থাকেন? না, মানে মনে হচ্ছে দেখেছি। আপনিও কি কোথাও যাচ্ছেন আফা? আরিশের চোখে দুষ্টুমি ছেয়ে আছে। আরু এবার চোখ ছোট ছোট করে আরিশের কাছে গেল, আর গিয়ে প্রথম আরিশের দিকে মুচকি হেসে থমকে রইল কিছুক্ষণ। হঠাৎই আরু দুহাত দিয়ে আরিশের চুলের মুঠি ধরে বলল, হয় আরিশ ভাই, আমি তোর বউ লাগি, আমাকে চিনো না? আরিশ বুঝতে পারল আরু রেগে গেছে। আরিশ আরুর হাত ছাড়িয়ে আরুর হাতটা মুষ্টিবদ্ধ করে আরুকে পিছন থেকে জড়িয়ে ধরে আরুর কাঁধে মুখ রেখে হাসতে লাগলো ভীষণ।
আরও রাগে ফোঁস করছে, আর এদিকে আরিশ হেসেই চলেছে অনবরত। আরও হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, আমি কোথাও যাব না। আমি তো আপনাদের কেউ না। আপনাদের ফ্যামিলিতে তো শুধু 4 জন, আমি আর কোথায়? কথাগুলো বলতে বলতে আরুর উচ্চস্বরে বলা কথাগুলো থমকে থমকে আসছিল। হয়তো আরুর চোখ ভিজে আসছে জলে, তা আরিশ অনুভব করতে পারল। আরিশও ওর হাসি থামিয়ে দিয়ে আরুর কাছেই মুখ রেখে সবটা শুনতে লাগলো। আরিশের নীরবতাতে আরুর অভিমানের রেশ বাড়ল। আরও পুনরায় বলতে শুরু করলো, সকাল থেকে জিজ্ঞাসা করছি যে আমাকে পিকনিকে নেবেন কিনা, আপনি খালি কথা পেঁচাচ্ছেন। বললেই হয় আমাকে নেবেন না, তাহলে আমি যাওয়ার জন্য জেদ করতাম না, তাই না? আরিশ আরুর হাতটা ছেড়ে দিল। আরুর সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে প্রশ্ন করল, তোমাকে রেখে আমি কখনো কোথাও গেছি? আরও নিরুত্তর। আরিশ আবার বলল, কখনো তোমাকে অন্যের হাতে এক মুহূর্তের জন্যেও একা ছেড়েছি? আরও চোখ দিয়ে জল গড়াচ্ছে। আরিশ আরুকে কাছে টেনে বুকে জড়িয়ে বলল, এতটা অবুঝ কেন তুমি আরু পাখি? জানো না তোমাকে ছাড়া আমি একা কোথাও যাই না, আর যাবই বা কী করে? আমার বউটা তো আর অন্যদের মতো শান্তশিষ্ট না যে যাকে একা রেখে এক মুহূর্ত চিন্তামুক্ত থাকা যায়। সারাদিন লাফালাফি দৌড়ঝাঁপ, ইনক্লুডিং ধপাস ধপাস করে পড়ে যাওয়া। আমি তো ভাবি সেদিন রেস্টুরেন্টে তুমি না পড়ে সানা পড়লো কী করে? আরও আরিশের কথা শুনে ফিক করে হেসে ফেলল আর বলল, জানেন তো, সেদিন না আমারও ভীষণ হাসি পেয়েছিল, কিন্তু আমি হাসলে সানা রেগে যাবে, তাই হাসিনি। আরিশ আরুকে ছেড়ে দাঁড়ালো। আরও হঠাৎ করে গম্ভীর সুরে বলল, আমি কি আপনাকে বলেছি যে আমাকে একা রেখে কোথাও যাবেন না? বরং আপনি গেলে আমার ভালো লাগে। কি শান্তি করে দিন কাটাই, একা একা রেস্টুরেন্টে চলে যাই। আমি আর সারা কখনো পার্কে তো কখনো ঢাকার রাস্তায় রিকশায় চলি, লাফালাফি করে নাচতে পারি, শাশুড়ি আম্মুকে না বলে মাঝরাতে বেরিয়ে যেতে পারি, স্বাধীনতা পেয়ে যাই, বুঝেছেন? আর আপনি তো সব সময় আরু পাখি এটা করো, আরু পাখি ওটা করো, ওখানে যাও, এটা করো, এটা এমনটা করতে থাকেন। আরিশ মৃদু ছন্দে হাসল আর বলল, 1 মাস পরে আমার চিটাগাঙ্গে 4 মাসের ডিউটি আছে, তাহলে ওটা দেখছি ক্যান্সেল করাতে হয়। আর যাই হোক, তোমাকে একা ছাড়া যাবে না। আরও মুখ ভেঙচি দিল আরিশের কথা শুনে, কারণ ও জানে যে আরিশ ওকে ঢাকাতে একা রেখে কখনো কোথাও যাবে না। কিন্তু এবার যে আরিশকে যেতেই হবে তা আরও জানে না। জানলে হয়তো যেতে দিত না। আরিশ ঘড়িটা পড়ে বলল, জলদি নিচে নামো, আমি অপেক্ষা করছি। আরও বলল, হুম। আরিশ বার হতে গিয়েও ফিরে এসে ওয়ার্ড্রপ থেকে আরুর একটা গোলাপি রঙের টেডি দেওয়া টুপি নিয়ে আরুকে পরিয়ে দিয়ে বলল, এটা যেন মাথা থেকে না খোলা হয়, মনে থাকবে বাইরে অনেক শীত। আরও বিরক্ত হয়ে বলল, আমি পারবো না মিস্টার অভদ্র। আরিশ রুম থেকে বার হতে হতে বলল, নো মোর ওয়ার্ড। আরও মুখ ভেঙচি দিল। আরিশ মজা করে বলল, টিভির ওই জুন আন্টিকে প্রায় ধরেই ফেলেছো, হ্যাঁ? আরও আরিশের কথা শুনে নিজের গালেই একটা থাপ্পড় মেরে বলল, আরু আপ তো সুধার যাও। চটা এত জোরে করলাম কেন? আমারই তো লাগলো। রাত 12টা হব। সেই মুহূর্তেই মাথার কাছে ভারী কিছু জিনিস রাখতেই আরুর চোখে ঢলে আসা নিবিড় ঘুমটা ভেঙে গেল। আরু সত্য কণ্ঠে প্রশ্ন করে উঠল, প্লিজ ঘুমোতে দিন না মিস্টার অভদ্র। আরুর কথার পরিবর্তে আরিশের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আরও আরিশের কণ্ঠস্বরের তীব্র নিস্তব্ধতাতে অকস্মাৎ এপাশ ঘুরে তাকিয়ে দেখল আরিশের দিকে। হালকা ডিম লাইটের মলিন আলোতে আরিশের মুখমণ্ডল আরুর কাছে স্বচ্ছ। আরিশের চেহারায় মাদকতায় আরু কণ্ঠে খাদ নামিয়ে প্রশ্ন করল, কি হলো? কিছু বলছেন না যে? আমি কি আবার কোনো ভুল করলাম যে তার পানিশমেন্টের অপেক্ষা করাচ্ছেন আমাকে?
আরিশ নিরুত্তর। অন্ধকারে মুখমণ্ডলটা স্পষ্ট হলেও মুখের সেই মৃদু মাদকতায় ভরা হাসিটা কোনো না কোনোভাবে আরুর দৃষ্টি এড়াচ্ছে। ঘটনার তৎপরতায় আরু চঞ্চল হয়ে আমতা সুরে বলল, আপনি যদি ভেবে থাকেন যে এখন এত রাতে পানিশমেন্ট সহ আমাকে বই পড়তে বলবেন বা কান ধরে উঠবোস করতে বলবেন, তাহলে কিন্তু আমি দৌড়ে ছুটে গিয়ে শ্বশুর বাবার কাছে নালিশ জানাবো, আর যার ফলস্বরূপ আপনার খাওয়া জুটবে না আর এই বাসায়। আরুর কণ্ঠের চঞ্চলতা অনুভব করে আরিশ বলে উঠল। আরু পাখি, আরুর শরীর শীতল হলো আরিশের এই কণ্ঠে। বেশ আড়ষ্ট ভঙ্গিমাতে বলল, জি, কিছু বলবেন? আরিশ আরুর মাথার পাশ থেকে উপন্যাসের একটি বই তুলে আরুর হাতে দিয়ে বলল, আমাদের বিয়ের হাফ অ্যানিভার্সারি শেষ হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু আমি তো তোমাকে তোমার গিফটই দিলাম না। আরু ভ্রু কুচকে সন্দিহান কণ্ঠে জানালো, গিফট? কিসের গিফট? আর কেনই বা গিফট? আমি কি বলেছি যে আমার কিছু লাগবে? আর কিছু লাগলেও তো আমি আপনাকে বলি আর আপনি তা এনে দেন, কিন্তু আমি তো আপনাকে কিছু বলেছি বলে মনে পড়ছে না। আরিশ আর বৃথা বাক্য ব্যয় না করে সোজা পথে এলে সে জানে তার বউটা এখনও তার মতো করে ভাবতে শেখেনি, তেমনভাবে কিছু ভাবতে পারে না যেমনটা একটা ম্যাচিওর মেয়ের ভাবা উচিত। আরিশ উপন্যাসের বইটা আরুর হাতে দিয়ে বলল, এই নাও তোমার গিফট। যে জিনিসটা তোমার জীবন থেকে আমি কয়েক বছরের জন্য কেড়ে নিয়েছিলাম, সেটা আবার তোমাকে সারা জীবনের জন্য ফিরিয়ে দিলাম। ওর চারপাশ জুড়ে এক নতুনত্বের মাদকতায় পরিপূর্ণ। সেই পুরনো ঘ্রাণ আর সেই পুরনো অনুভূতি, নতুন বইয়ের গন্ধ আরুর কাছে কখনোই অপরিচিত না। ছোটবেলার নেশাটা আজও ওকে একইভাবে জেঁকে ধরে বসে আছে, তা আজ আরও অনুভব করতে পারছে। আরও এবার তড়িঘড়ি উঠে বসল। ও যা অনুভব করছে তার সঠিক অনুভূতি, তাতে কোনো খাদ নেই। আরও অন্ধকারে বইটাতে আলতো আলতো স্পর্শ করতে লাগলো, আর বইয়ের ওপর সাদা অক্ষরে লেখা চরিত্রহীন নামটা ফুটে উঠেছে। আরুর মুখে হাসি, মাধুর্যে পরিপূর্ণ এই হাসি যা সকল গ্লানি দূর করার ক্ষমতা রাখে। আরও বইটা পাশে রেখে ওর মাথাটা আরিশের বুকের বাম দিকের স্থান দখল করলো, আগলে নিল আরিশকে। দুজনের মাঝেই বিরাজ করছে এই সমুদ্র নিস্তব্ধতা, যেই নিস্তব্ধতার ঢেউয়ে দূরে সরে যাচ্ছে কয়েক বছর পূর্বের সেই মান অভিমান। নিস্তব্ধতা ভেঙে আরও বলে উঠল, আপনি দেখছি আমার জীবনে আমার আলাদিন হওয়ার দায়িত্বটা বেশ ভালোই পালন করছেন। আরিশ বেশ শব্দ করে হাসলো আর বলে উঠল, তাই নাকি? আরও উত্তরে জানালো, আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আরিশও আরুকে জড়িয়ে ধরে আরুর মাথায় থুতনি রেখে বলল, আমি তোমার মনের কথা কি করে বুঝে যাই, তাই তো? ঠিক এই প্রশ্নটা করতে নিশ্চয়ই। আরু অবাক করা কণ্ঠে বলল, সত্যি তো? আপনি কি করে বুঝলেন? আরিশ এবার বেশ হো হো করেই হেসে উঠল।